গুড মর্নিং বন্ধুরা, এই মুহূর্তে রয়েছি গুয়াহাটি আর এই যে হোটেলের পার্কিং স্পটে। ব্যাগপত্র পুরো বেঁধে রেডি। এখন আমরা এখান থেকে রওনা হব শিলিগুড়ির উদ্দেশ্যে। এখনই বেজে গেছে প্রায় 9টা। আই হোপ শিলিগুড়ি পৌঁছাতে 8টা-9টা বেজে যাবে, তার থেকে যেন দেরি না হয়। তো চলো শুরু করা যাক এক অ্যামেজিং জার্নি। তো বলো শ্রী চৈতন্য মহাপ্রভু কি যায়। সামনেই আছে, ডান দিকে যেতে হবে। চলো এবার উঠে যাব ন্যাশনাল হাইওয়েতে। এই রাস্তায় একটাই প্রবলেম, গুয়াহাটি থেকে শিলিগুড়ি যাওয়ার রাস্তা একটা নির্দিষ্ট ন্যাশনাল হাইওয়ে এইভাবে নেই। এতবার রাস্তা চেঞ্জ করতে হয়, কিছুক্ষণ এই ভালো রাস্তায় যাব, তারপর আবার সেই বোথ হয়ে সরু রাস্তা, অনেক সমস্যা। এই রকম রাস্তা যদি পুরো শিলিগুড়ি পর্যন্ত থাকতো তাহলে কম করে 2 থেকে 3 ঘন্টা কম টাইমে শিলিগুড়ি পৌঁছানো যেত। এই মুহূর্তে ক্রস করছি ব্রহ্মপুত্র রিভার, বিশাল চওড়া রিভার। ও সুন্দর। আর ব্রহ্মপুত্র রিভারের রাইট সাইডে হচ্ছে কামাখ্যা মন্দির। আগের দিন গেছিলাম ওই পাহাড়ের উপর কামাখ্যা মন্দির, মোস্ট প্রবাবলি, কারণ কামাখ্যা মন্দির পাহাড়ের উপর আর ওইদিকে তো ওই পাহাড়টাই দেখা যাচ্ছে, তো ওই পাহাড়েই মনে হয় কামাখ্যা মন্দির। আগের দিন যখন এসেছিলাম গুয়াহাটি তখন কামাখ্যায় পুজো দিয়েছিলাম। আজকে আর যাওয়া হলো না ওইদিকে, ইচ্ছা ছিল কিন্তু সময়ের অভাবে আর যাওয়া হলো না। আসামে কিছু দারুণ দারুণ জিনিস দেখা যাচ্ছে। একটা রিসর্ট দেখলাম, সেই রিসর্টটার নাম হচ্ছে গামোছা রিসর্ট। গামোছা। আবার এখন একটা ইনস্টিটিউট দেখলাম, আইনস্টাইন ইনস্টিটিউট। লেটেস্ট। গুয়াহাটি শহরটা ব্যাপক। গুয়াহাটি হচ্ছে টোটালি একটা উপত্যকা শহর, চতুর্দিক দিয়ে পাহাড়ে ঘেরা গুয়াহাটি শহরটাকে। ব্যাপক লাগছে কিন্তু গুয়াহাটির একটাই হচ্ছে মাইনাস পয়েন্ট, সেটা হচ্ছে এখানে গরম আছে। আমাদের শিলিগুড়িতে যেরকম টেম্পারেচার, গুয়াহাটিরও টেম্পারেচার সেম। সামনের গাড়িটা নেপালের গাড়ি, কিন্তু কোন কোম্পানির গাড়ি বুঝতে পারছি না। ইসুজুর ক্যাম্পার ভ্যানগুলো কিন্তু ব্যাপক। নেপালের গাড়ি। আমাদের ইন্ডিয়া থেকে অনেকেই নেপাল ঘুরতে যাই, এই ব্যক্তি হয়তো নেপাল থেকে কি কাজে এসছে বা ঘুরতে এসছে জানি না। নেপালের গাড়ি ওটা। গাড়িতে তেল ভরে নেওয়া যাক। সিগন্যাল দিচ্ছিল তেল কমে যাওয়ার, তো ভর্তি করে নি। ব্যাস চলো, অটো কাটি, ঠিক আছে, বেশি ভরার দরকার নেই। তো তেল ভরা হয়ে গেছে, ফুল ট্যাঙ্কি করিয়ে নিয়েছি, আর কোনো চিন্তা নেই। কিন্তু যত দুপুর হচ্ছে তত রোদের পরিমাণ বাড়ছে। এখন বাজে 11:40, পুরো খাড়া রোদ। কিন্তু একটা জিনিস ভালো, কলকাতায় এইরকম টাইমে যদি বাইক চালাতাম অবস্থা খারাপ হয়ে যেত, কিন্তু এখানে সেই পরিমাণ গরমটা অন্তত লাগছে না। আর এখনও শিলিগুড়ি পৌঁছাতে দেখাচ্ছে 6 ঘন্টা 53 মিনিট লাগবে, 319 কিলোমিটার রাস্তা। আমি এখানে একটা জিনিস খুব ভালো দেখছি, যে ওয়েস্ট বেঙ্গলের তুলনায় আসামে টোলের পরিমাণ খুব কম। মেঘালয়ে তো মাত্র একটা টোল দেখেছিলাম আমি, যদিও পাহাড়ি এলাকায় টোল থাকে না। মেঘালয়ের যে জায়গায় সমতল ছিল সেখানে একটাই মাত্র টোল ছিল, আর অন্য কোনো জায়গায় আছে নাকি আমি জানি না। আমি যতটা ঘুরেছি তার মধ্যে আর ছিল না টোল। আর আসামে গুয়াহাটি থেকে প্রায় 150 কিলোমিটার, 170-75 কিলোমিটার চলে আসলাম, এর মধ্যে মাত্র একটা টোল পেয়েছি। আগের দিন যখন এসেছিলাম তখন এই রাস্তা দিয়ে এসেছিলাম বলে মনে পড়ছে না। প্রায় 5 ঘন্টা হয়তো চললো, একই রাস্তা দিয়ে যাচ্ছি, 4 লেন হাইওয়ে। আসার দিন তো এতটা ছিল না, কি জানি আসার দিন হয়তো অন্য রাস্তা দিয়ে এসেছি, আজকে যাচ্ছি অন্য রাস্তা দিয়ে। দেখা যাক, যতক্ষণ পর্যন্ত শিলিগুড়ি না পৌঁছাচ্ছি ততক্ষণ পর্যন্ত কিছু বোঝা যাচ্ছে না। খুব খিদে পেয়ে গেছে। একটা খাবার জায়গা দেখছি না ঠিক মতো, একটা দুটো ধাবা দেখছি, সে একদম মরা ধাবা, মানে একটাও লোক নেই, কিছু নেই। একটা সুন্দর ধাবা বা খাওয়ার জায়গা
কেন যে নেই এরকম ন্যাশনাল হাইওয়ের ধারে, থাকা উচিত। ওয়েস্ট বেঙ্গলে তো আছে, আমি এটা দেখেছি বিহারে একদম নেই, খুব কম, আর এখানে আসামেও দেখছি খুব কম ভালো খাওয়ার জায়গা। ওইদিকে যেমন উত্তরপ্রদেশ থেকে শুরু করে দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, ওইদিকে উত্তরাখণ্ড, হিমাচল, ওইদিকে কত খাবার জায়গা, মানে দুপা অন্তর অন্তর ধাবা, নয়তো কোনো না কোনো কিছু খাবার জায়গা। এখানে কেন নেই কে জানে। দেখি এখানে যদি খাবার পাওয়া যায় খেয়ে নেবো, খিদে পেয়ে গেছে। খাবার পাওয়া যাবে? যাক, পাওয়া যাবে। গাড়িটা সাইড করে লাগাই। 5 ঘন্টা কন্টিনিউ বাইক চালিয়ে পুরো কোমর ধরে গেছিলো, আর চুলগুলোর কি অবস্থা, পুরো বসে গেছে। তো যাই হোক, আগে পেট পুজো হয়ে যাক। বাইকের পেট পুজো তো আগেই করে দিয়েছি, এবার একটু নিজের পেট পুজো হয়ে যাক। এখান থেকে আরও মোটামুটি 5 ঘন্টা কি 5 ঘন্টা 15-20 মিনিট লাগবে শিলিগুড়ি। তো ঠিক আছে, আশা করি সন্ধে হব এরকম টাইম, মানে সন্ধে হবে আর আমিও ঢুকবো এরকম হবে আর কি। ওকে, নো প্রবলেম। কিন্তু এর আগের দিন এই রাস্তা দিয়ে যাইনি 100% শিওর, কারণ আজকে এত সুন্দর রাস্তা পাচ্ছি, আগের দিন কিন্তু এত ভালো রাস্তা আমি পাই। ঠিক আছে, ভাত, ডাল, তরকারি, এর সঙ্গে মিনারেল ওয়াটার। এখনও মাছটা আর পাঁপড়টা আসতে দেরি আছে। এই যে আলু ভাজা, পাঁপড়, মাছ চলে এসেছে, বিন্দাস খাওয়া। এখানে মোবাইলটাকে চার্জে বসিয়েছিলাম, আধ ঘন্টা পরে দেখি লুজ কানেকশন হয়ে চার্জই হয়নি, আবার চার্জে বসানো। মোবাইলের চার্জ নেই, আর বাইকে চার্জিং পয়েন্টও নেই যে মোবাইলে চার্জ দেবো। বসে রেস্ট নিতে নিতে প্রায় 1 ঘন্টা সময় কেটে গেল। তো চলো এবার এগোনো যাক, কারণ শিলিগুড়ি যেতে যেতে সন্ধ্যকার তো হয়ে যাবেই। তো যতটা তাড়াতাড়ি যতটা দূর এগোনো যায়। তো চলো, খাওয়া দাওয়ার পর আবার রাইড শুরু করা যাক। গুগল বাবা দেখাচ্ছে এখনো 5 ঘন্টার উপর লাগবে পৌঁছাতে, আর এখন প্রায় 1টা বাজে। তো ভাগাও ভাই ভাগাও, অনেক টাইম লাগবে। এত টাইম লাগলে কি করে হবে, 1টার উপর বাজে, 7টা বেজে যাবে আমার হিসাবে, কারণ মাঝখানে আর একবার দাঁড়াতে হবে, কারণ এক টানে এতটা রাস্তা যাওয়া যাবে না। ন্যাশনাল হাইওয়ের ধারে যে মাইলস্টোন থাকে একটাও বিশ্বাসযোগ্য না। উপরের সাইনবোর্ড যেখানে ছিল সেখানে দেখলাম 233 কিলোমিটার, সেখান থেকে আরও 2-3 কিলোমিটার এগিয়ে আসলাম, এখন নিচের মাইলস্টোনে দেখছি 233 কিলোমিটার। এটা কি করে হয় ভাই, কিলোমিটার বেশি হয়ে যায়। আরে যা তা, একবারে যা তা। আসাম থেকে বেরোনোর আগে আর একবার ফুল ট্যাঙ্কি করেই নি, কারণ এখানে ওয়েস্ট বেঙ্গলের থেকে প্রায় 8 টাকা 10 টাকা কম পেট্রোল, ওয়েস্ট বেঙ্গলে বেশি। তো যতটা ঢোকে, লক করে দাও, লক করে দাও। বেশি হবে না, কিছুক্ষণ আগেই পড়েছি, তাও প্রায় 300-র কাছাকাছি। ঠিক আছে, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। অনলাইন অনলাইন 286-43 গুড। লাস্ট এখান থেকে 98 টাকায় তেল ভরলাম। এইবার ওয়েস্ট বেঙ্গলে ঢোকার সঙ্গে সঙ্গে 106 টাকা না কত এরকম তেলের দাম হয়ে যাবে। কতটা হেরফের, প্রচণ্ড গায়ে লাগে, বলে তো লাভ নেই, প্রচণ্ড। হয়তো এখন আর বেশি ঢুকলো না, 3 লিটার মাত্র ঢুকলো, কিন্তু তবুও যদি ফুল ট্যাঙ্কি করা হতো তবে একটা লাভ থাকতো, মোটে 30 টাকা লাভ। তাই বা ছাড়বো কেন, ওয়েস্ট বেঙ্গলে 30 টাকাও আমাকে দিতে হতো। আসামের নাকা চেকিং ক্রস করে এই ঢুকে গেছি ওয়েস্ট বেঙ্গল, নিজের রাজ্যে ঢোকা একটা আলাদা মজা। আবার যখন নিজের শহরে ঢুকবো তখন আলাদা মজা, তারপর যখন নিজের বাড়িতে ঢুকবো তখন আসল মজা। এতক্ষণ বেশ সুন্দর আসছিলাম, এইবার খারাপ রাস্তা শুরু হলো। শিলিগুড়ি এখনো 185 কিলোমিটার বাকি, আর এইবার মাঝে মাঝে রাস্তা খারাপ, বোতয়ের রাস্তা, এই একটা সমস্যা।
এখানে তো দেখতেই পাচ্ছেন পুরো একদম ধুলোয় ভর্তি। আরে ভাই পুরো সাদা হয়ে যাবো আমি। মারাত্মক ধুলো আর তেমন ভয়ঙ্কর রাস্তা। আবার কিছুটা ভালো রাস্তা পেয়েছি, কিন্তু এই নামেই ভালো রাস্তা, মাঝে মাঝে ভাঙাচোরা আছে কিন্তু চওড়া রাস্তা। এটা বোথওয়ে নয়। আর এর আগের দিন যখন গেছিলাম গুয়াহাটি, তখন আমি জিপিএস অন করিনি, মানুষকে জিজ্ঞাসা করতে করতে গেছিলাম। আরে ভাই বলতে বলতে তো আবার বোথওয়ে আর ডেঞ্জারাস রাস্তা চলে আসলো। সুনাম করার উপায় নেই, মাত্র 500 মিটার ভালো রাস্তা দিল। কি এর আগের দিন যখন গেছিলাম তখন জিপিএস অন করিনি, মানুষকে জিজ্ঞাসা করতে করতে গেছিলাম। সে তো একদম লোকাল রোড দিয়ে এমনভাবে ঢুকালো, মানে কাউকে জিজ্ঞাসা করে বর্তমান সময়ে শান্তি নেই। এমন মিসগাইড করলো, পুরো লোকাল রোড দিয়েই ম্যাক্সিমাম আমি গেছি। আমি হয়তো 100-150 কিলোমিটার ন্যাশনাল হাইওয়ে দিয়ে গেছি, বাকি সবই স্টেট হাইওয়ে দিয়ে গেছি। তো লোকাল লোককে জিজ্ঞাসা করেও যদি এই মিসগাইড হতে হয় তাহলে আর কিছু করার নেই। তো যাই হোক, আজকে সেই তুলনায় অনেকটা ভালো এসেছি। এইবার শুরু হয়ে গেছে বোথওয়ে, আর এই বোথওয়ে রাস্তা প্রায় জলপাইগুড়ি পর্যন্ত থাকবে। আর সব থেকে বড় প্রবলেম, সূর্যের আলোটা এমনভাবে চোখে লাগছে, পুরো চোখ ধাঁধিয়ে গেল মনে হচ্ছে। খুব বাজে দিকে সূর্য ভাই, একটু অন্যদিকে আমার চোখ পুরো ধাঁধিয়ে যাচ্ছে। যদিও ব্ল্যাক গ্লাস নামানো আছে তবুও। এই যে বাঁ দিকে ডান দিকে চা বাগান, বিস্তীর্ণ চা বাগান, বিশাল বিশাল চা বাগান, দুদিকেই চা বাগান রয়েছে। ও সুন্দর সুন্দর। চা বাগানের একটা বিশেষ জিনিস এত সুন্দর লাগার কারণ, পুরো একটা সারিবদ্ধভাবে গাছগুলোকে লাগানো থাকে একই লাইনে, প্লাস গাছগুলোকে পুরো সমানভাবে একদম প্রত্যেকটা গাছ একদম সমান উচ্চতায় ছাটা থাকে। একটা গাছ বড় একটা গাছ ছোট এই রকম না, যার জন্য এই চা বাগান দেখতে এত ভালো লাগে। আর প্রত্যেকটা চা বাগানের মাঝখানে একটা বড় বড় গাছ থাকে, কী গাছ জানি না। ওই গাছগুলো থাকার জন্য চা বাগানের মধ্যে দাঁড়িয়ে ছবি তোলার কিন্তু ছবিগুলো ব্যাপক আসে। এই যে প্রথমের অক্ষরটা বাদ দিয়ে বাকি সব কটা অক্ষর 6। দারুণ লাগছে না দেখতে? দেখা গেল কি গোপ্রোতে কে জানে, আমি বুঝতেও পারলাম না। আই হোপ দেখা গেছে। এই রকম ধরনের রাস্তা আমার খুব ভালো লাগে, যে রাস্তার দুধারে বড় বড় গাছ থাকবে আর গাছগুলোর পাতা এতটা চলে আসবে যে পুরো রাস্তাটা ছাওয়া হয়ে যাবে। যদিও সব জায়গায় নেই এই রাস্তায়, কিছুটা কিছুটা জায়গা আছে, কিন্তু এমন রাস্তাও আছে যেখানে পুরো রাস্তাটাই ছাওয়া। আর এগুলো কিন্তু আজকের নয়, সেই মধ্যযুগের প্ল্যান। কিন্তু বর্তমানে ন্যাশনাল হাইওয়েতে তো ছাওয়াই পাওয়া যায় না, 5 মিনিট দাঁড়িয়ে রেস্ট নেওয়ার জন্যও একটু ছাওয়া পাওয়া যায় না। এই যে যেমন রাস্তা চাইছিলাম, দুদিকে গাছ, গাছের পাতাগুলো পুরো রাস্তা পর্যন্ত ঢেকে দিয়েছে। এই গরু এইভাবে দাঁড়িয়ে থাকলেই তো ভয় লাগে, এদের কোনো বিশ্বাস নেই কখন কোন দিকে দৌড় দেবে। বিভিন্ন জায়গায় এরকম কাজ হচ্ছে, যার জন্য ব্রিজগুলোয় একদিক থেকে গাড়ি আসলে আরেক দিকের রাস্তা পুরো ব্লক হয়ে যাচ্ছে। যাক, আবার ওই দিকের লরি আসার আগেই এখান থেকে ভাগলো, নয়তো আবার আটকে যাব। এইদিকে রাস্তার কাজ হচ্ছে। আমি এই জিনিসগুলোকে খুব সাপোর্ট করি, যে রাস্তায় নতুন করে আবার পিচ দিয়ে ঢালা হচ্ছে, যতক্ষণ এই ব্রিজের উপর যে পুরনো পিচ ছিল বা পুরনো যে ইয়েটা ছিল সেটাকে তুলে নিচ্ছে, তারপর আবার নতুন করে বানাচ্ছে। এর ফলে হচ্ছে কি, ব্রিজের যে ওয়েট নেওয়ার ক্ষমতা সেটা একই থেকে যাচ্ছে। আর অনেক জায়গায় করে কি, যে দেখা গেল পুরনো পিচ রয়েছে সেগুলোকে চটালো না বা সেগুলোকে তুললো না, তার উপর দিয়ে আবার একটা প্রলেপ মেরে দিল, তারপর আবার 2 বছর পর আবার একটা প্রলেপ, এই করতে করতে আস্তে আস্তে প্রলেপ মোটা হতে থাকে। এতে হয় কি, ব্রিজের ওয়েট বেড়ে যায়, আর ব্রিজের ওয়েট যত বাড়বে ব্রিজের ধারণ ক্ষমতা তত কমে যাবে, আর সেই ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বা ব্রিজের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা প্রচণ্ড পরিমাণে বেড়ে যাবে।
দূরে কি সুন্দর হিমালয়ের রেঞ্জ দেখা যাচ্ছে, অসাধারণ লাগছে। গোপ্রো বাবু কতটা নিচ্ছে জানি না, কিন্তু খালি চোখে অসাধারণ লাগছে। আর মোস্ট প্রবাবলি সামনে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে এগুলো দার্জিলিংয়ের দিকের পাহাড়, মোস্ট প্রবাবলি। এখানে নতুন পিচ দিয়ে রাস্তা করছে, আর এইটাই হচ্ছে সব থেকে বাজে। এই ছিটকে ছিটকে বাইকের তলায় লেগে যায়। বাইকের তলা তাও ভালো, গাড়ির গায়ে বডিতে পিচ ছিটকে ছিটকে লেগে যায়, আর ওইটা সব থেকে বাজে। পুরো ওই কালো দাগ চট করে উঠতে চায় না। জলদাপাড়া অভয়ারণ্যের কাছ দিয়ে যাচ্ছি। এই রাস্তাটা এর আগের দিন আমি নিইনি, যথেষ্ট সুন্দর রাস্তা। এই যে জলদাপাড়া ন্যাশনাল পার্ক, একদিকে বাফেলো একদিকে রাইনো। ভিতরে ঢুকে দেখলে হতো, কিন্তু এখন টাইমও নেই, ভালোও লাগছে না। এক্সপিরিয়েন্স ডুয়ার্স, অবভিয়াসলি ডুয়ার্সে একবার আসতে হবে। দেখি জুন মাসের দিকে কি আসা ঠিক হবে ডুয়ার্স, দেখি একবার। তাহলে জুন বা জুলাই, বৃষ্টির মধ্যে, যদিও মিটিং সিজন থাকলে একটু অসুবিধা থাকে, দেখতে হবে। সেই মতো একবার ডুয়ার্স একটা প্ল্যান করলে হয়। আজ ব্যাগটা বারবার একদিকে কাত হয়ে যাচ্ছে, বাঁ দিকে কাত হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি ব্যাগের ওয়েট ডিস্ট্রিবিউশন ঠিক হয়নি, বাঁ দিকে বেশি ভারী জিনিস দিয়ে ফেলেছি, যার জন্য বাঁ দিকে বারবার নেমে যাচ্ছে। এই নিয়ে 3 বার হচ্ছে ব্যাগটাকে আমি ঠিক করছি। এখন বাজে হচ্ছে 5টা, আর শিলিগুড়ি ঢুকতে এখনো 2 ঘন্টা সময় লাগবে। রোদ এখনো আছে, আকাশে সূর্য এখনো অনেকটাই উপরে আছে, তবে শিলিগুড়ি ঢুকতে ঢুকতে সূর্যি মামা ডুবে যাবে আর অন্ধকার হয়ে যাবে। ও, আর কোমর মোমর ধরে যাচ্ছে। গুয়াহাটি থেকে যেভাবে বাইক চালাচ্ছি, 2 বার পেট্রোল পাম্পে পেট্রোল ভরেছি, আর 1 বার লাঞ্চ করেছি, আর বাইক সেভাবে দাঁড়াইনি, আর ব্যাগ ঠিক করতে 2 বার দাঁড়ালাম। এই ক্লান্ত হয়ে যাচ্ছি, ক্লান্ত। তাড়াতাড়ি শিলিগুড়ি যাওয়া যাক। ভাই এই জায়গাটার নাম হচ্ছে গায়ের কাঁটা। গায়ের কাঁটার নাম হতে পারে, এটা তো আমার ধারণাও ছিল না। অনেক রকম কাঁটা হতে পারে, কিন্তু তাই বলে গায়ের কাঁটা এই জায়গার নাম। লোককে জিজ্ঞাসা করলে কি বলে, ভাই তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি গায়ের কাঁটা। কেলোর কীর্তি করেছে। এই বোতওয়ে রোড, তাতেও টোল, কি অবস্থা। যদি ন্যাশনাল হাইওয়ে চওড়া 4 লেন হাইওয়ে হতো সেক্ষেত্রে টোল নিত, ঠিক আছে। বোতওয়ে কত টাইম বেশি লাগছে গাড়ির যেতে, সেখানেও টোল দিতে হচ্ছে। আকাশের টেক্সচারটা কি অপূর্ব সুন্দর লাগছে। ও গোপ্রো বাবু ঠিক মতো ধরতে পারছো তো? ডান দিকে সূর্য আর অপূর্ব সুন্দর লাগছে। ডান দিকটা পুরো কমলা হয়ে রয়েছে আকাশ। যত বর্ষাকাল সামনে আসবে তত আকাশের রূপ ধরবে। বর্ষাকালে আকাশের রূপ সব থেকে সুন্দর থাকে, আর আমরা জেনারেলি কলকাতায় বর্ষাকালেই সব থেকে সুন্দর পাই। আর আপনি যদি অন্যান্য জায়গায় যেমন পাহাড়ে, হিমাচল প্রদেশ বা সিকিম বা দার্জিলিং এইসব জায়গায় যান, দেখতে পাবেন নীল আকাশ, ঘন নীল আকাশ। যে ঘন নীল আকাশ আমরা কলকাতায় কখনো দেখতে পাই না। এই যে ওয়েস্ট বেঙ্গলে টুলু বাবুর দর্শন, টুলু বাবুর দর্শন শুরু। কিন্তু টুলু বাবু, আজকে তো আমি তোমাকে ফাঁকি দেবো, কারণ আজকে আমি বাইক নিয়ে যাচ্ছি। তুমি চাইলেও আমার কাছ থেকে আজকে টোল নিতে পারবে না। গাড়ি নিয়ে গেলে প্রচুর টোল আদায় করো। আজকে হচ্ছে না, আজকে বাইক নিয়ে যাচ্ছি, আজ ফাঁকি। বাই বাই টুলু বাবু। যত কম তোমার সঙ্গে দেখা হয় তত আর্থিক দিক থেকে লাভ। তুমি একটু কম দেখা দিও।
যখন গাড়ি নিয়ে বেরোবো তখন যেন একটু কম দেখা দিও। বাঁদিকে এটা কি তৈরি হচ্ছে? বিশাল বড় রাজপ্রাসাদের মতো কি তৈরি হচ্ছে? প্রথমে তো একদিন ভেবেছিলাম স্টেশন, কিন্তু এখানে তো রেল লাইন নেই, তাহলে ওটা কি তৈরি হচ্ছে? জলপাইগুড়ির একদম কাছে, জানি না। সূর্যি মামা, আজকে আমি তোমাকে বিট করে দিচ্ছি। তোমার কথা ছিল রাত তো হয়ে যাবে আমার শিলিগুড়ি ঢুকতে, কিন্তু আমি তার আগেই ঢুকে যাব। আজকে তুমি ডুবে যাওয়ার আগেই আমি ঢুকে যাব। এই মুহূর্তে রয়েছি শিলিগুড়ি বাইপাসে। আবার একটু কোমর ধরে গেছে, দাঁড়িয়েছি, ব্যাগটাও আরেকবার ঠিক করে নিলাম। কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট, সেটা কি? সেটা হচ্ছে আমি শিলিগুড়িতে এসে যা দেখছি, আমার এখনও এনার্জি লেভেল যথেষ্ট রয়েছে, আর এখনও অন্ধকারও হয়নি। দেখতেই পাচ্ছেন এখনও অন্ধকার হয়নি। সো শিলিগুড়িতে স্টে করার কোনো মানে হয় না, কারণ শিলিগুড়ি হচ্ছে ডান দিকে, মাত্র এখান থেকে আর আধ ঘন্টা যেতে হবে ভিতরে, তাহলে শিলিগুড়ি শহরের মধ্যে আমি চলে যেতে পারবো। কিন্তু আমি প্ল্যানিং করছি যে শিলিগুড়ি শহরের মধ্যে না গিয়ে এখান থেকে ডাইরেক্ট যদি কলকাতায় যাওয়া যায়, কারণ আমি আসার দিন কলকাতা থেকে ডাইরেক্ট গুয়াহাটি এসেছিলাম। গুয়াহাটি থেকে আজকে ডাইরেক্ট কলকাতা গেলে কেমন হয়? যদিও আসার দিন প্রচণ্ড কষ্ট হয়েছিল, আর আজকে প্রবলেমটা হচ্ছে অন্য জায়গায়, কারণ এই 6-7 দিন ধরে ট্রাভেল করছি, সেই হিসাবে শরীরটা অনেক উইক রয়েছে। এই ক্ষেত্রে কলকাতায় যাওয়ার চ্যালেঞ্জ নেওয়াটা কি ঠিক হবে? আমি কি পারবো কলকাতা পর্যন্ত যেতে? কঠিন পরীক্ষা এটা, আমার নিজের পরীক্ষা। আমি নিজে দেখতে চাই যে হ্যাঁ আমি পারবো কি পারবো না। কারণ এই মুহূর্তে শিলিগুড়ি ঢুকে রাত কাটানোর কোনো মানে হয় না, আমার ইচ্ছা একদম করছে না। আমার মনে হচ্ছে আজকে সারা রাত বাইক টেনে সকালের মধ্যে কলকাতা ঢুকে যাই, তারপর কালকে সারাটা দিন বিন্দাস রেস্ট নিতে পারি। তো সেটাই আমি ভাবছি কি করব। তাই একটা চ্যালেঞ্জ নেওয়াই যাক, কি বলো? একটা চ্যালেঞ্জ হয়েই যাক। তো এখান থেকে আমি এখন রওনা হব কলকাতার উদ্দেশ্যে। সো এই ভিডিওটা আর বড় করবো না, এই ভিডিওটা বড় করলে অনেক বড় হয়ে যাবে। এরপর আমি পারি কি পারি না, নাকি মালদা বা রায়গঞ্জে গিয়ে কোথাও নাইট স্টে করি, সেটা আপনারা পরের ভিডিওতে দেখতে পারবেন। সো এই ভিডিওটা আমি এখানেই এন্ড আপ করছি। আই হোপ আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, আর এখনও পর্যন্ত যারা চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন, যাতে আমরা সবাই একসঙ্গে যুক্ত থাকতে পারি। সো এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।